আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম অনেক ছোট, সেটা হচ্ছে বল, কিন্তু অধ্যায়টায় পড়াশোনা অনেক বেশি। ঠিক আছে? তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বল, মানে হচ্ছে ফোর্স। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বল মানে কি, আসলে বল দ্বারা আমরা কি বুঝি। বল বিষয়টা হচ্ছে এমন যে যা একটি বস্তুকে, স্থির বস্তু বা গতিশীল বস্তু যেটাই হোক না কেন, একটি স্থির বা গতিশীল বস্তুকে তার অবস্থার পরিবর্তন করতে চায় বা করে করে বা করতে চায়, এই ধরনের কোনো একটা বিষয়কেই বলা হয় ফোর্স। তো আমরা যদি ফোর্সের সংজ্ঞা বলার সময় আগেই বলি বল হচ্ছে মানে বলকে এটা বলে, বলকে ওটা বলে, এইভাবে তো হয় না। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলবো যা স্থির বা গতিশীল কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, তখন তাকে আমরা বলবো ফোর্স। এখন করে সেটা তো বুঝলাম, কিন্তু করতে চায় এই কথাটা কেন আসলো? কারণ আমি যদি একটি দেয়ালকে সামনের দিকে ধাক্কা দিই, দেয়াল কি সরবে? আমি যদি দেয়ালকে ধাক্কা দিই তাহলে দেয়াল সরবে না, কিন্তু আমার কিন্তু বল প্রয়োগ হইল। আমি কিন্তু তাকে চেষ্টা করলাম যে সরানো। এটা হচ্ছে বল। কাজের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ভিন্ন। তো আমি যেহেতু বলের চাপটা নিয়ে আলোচনা করছি, সেহেতু আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করব না। তো যাই আমরা পড়াশোনার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে পরের পেজে। আজকে এই অধ্যায়ে আমরা যা যা শিখবো, এখানে দেখতে পাচ্ছ যে বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা, নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবো, মৌলিক বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো, সাম্য ও অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ভরবেগ এবং সংঘর্ষ ব্যাখ্যা করতে পারবো, গতির উপর বলের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তোমাদের টেক্সট বইতে এই পেজে এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবো আমরা, সেগুলো সবই দেয়া আছে। দেন আমরা যদি চলে যাই যে জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। আগে বুঝতে হবে জড়তা কি। হ্যাঁ, জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকেই বলা হয় কি, জড়তা। কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকেই বলা হয় কি, জড়তা। যেমন একটি বস্তু গতিশীল আছে, তাকে সেই গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতি জড়তা। আবার কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে, সে সবসময় স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা। যেমন আমরা যদি একটু খেয়াল করি, যেমন এই একটা বস্তু আছে, সেটা যদি আমি বাহ্যিক এখান থেকে বল প্রয়োগ করি, তাহলে সে কি করবে, এখানে থেকে যাবে, সে এই অবস্থায় থাকতে চায়। একে বল প্রয়োগ না করলে, এদিকে না সরালে, এদিকে না সরালে সারা জীবন সে এখানেই থাকবে। এটাই হচ্ছে তার কি, জড়তা। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র কি ছিল? আমরা এটা সব সময় একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সারা জীবন এই নিউটনের সূত্র তিনটা, অন্তত পক্ষে এই তিনটা সূত্র মনে রাখতে হবে, না হলে সায়েন্সের স্টুডেন্ট বলা যাবে না নিজেকে, তাই তো? প্রথম সূত্রটা কি, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার মানে কোনো একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে সেই বস্তুটার অবস্থার কোনো পরিবর্তন হবে না। যেমন সে যদি থাকে গতিশীল অবস্থায়, তাহলে সে গতিশীলই থাকবে, আর যে যদি থাকে স্থির অবস্থায়, তাহলে সে স্থির অবস্থায় থাকবে। যেমন এখানে একটা বস্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ, মোশন অনুসারে, হ্যাঁ, এই বস্তুটা চলছে তার উপরে। যেমন এই একটা বস্তু আছে, এর উপরে যদি আমি টান মানে বল প্রয়োগ না করি, কিন্তু সে কিন্তু স্থিরই থাকতো, সে কিন্তু আর গতিশীল হইতো না। তারপরে আর একটা আছে যে আমি যদি এই বস্তুটা চিন্তা করো, যে এই বস্তুটার উপরে যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তুটা সারা জীবন এই অবস্থাতেই থাকবে, এর অবস্থার আর পরিবর্তন হবে না। যার একটা গতিশীল বস্তু, যদি আমি চিন্তা করি একটা প্লেনের কথা, এই যে এর উপরে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, এই যে চলতেছে, সে সারা জীবন এভাবে চলতেই থাকবে। তাহলে বলতে পারো যে আচ্ছা, তাহলে আমাদের এই দৈনন্দিন জীবনে মনে করো একটা গাড়ি চলছে বা হচ্ছে ফ্যান ঘুরছে, সেটা তো সারা জীবন ঘোরার কথা, তাহলে সেটা বন্ধ কেন হয়ে যায়? কারণ ওই যে বাহ্যিক একটা বল তো তার উপরে প্রয়োগ হয়। যেমন বাতাসের একটা বাধা আছে, তারপর হচ্ছে ঘর্ষণের একটা বাধা আছে, ঘর্ষণটা আমরা পড়বো সামনে। এটা চলার সময় একটা রাস্তার সাথে যে গাড়ির একটা ঘর্ষণ বা একটা কি বলে, ফোর্স, বিপরীতমুখী ফোর্স কাজ করে, যার কারণে হচ্ছে এটা থেমে যায়। এগুলোই হচ্ছে বাহ্যিক বল।
এবং গাড়ি থামানোর জন্য আবার ব্রেকও করা হয়। তো এই বাহ্যিক বল প্রয়োগ না করলে এটা সবসময় চলতে থাকতো। আমরা জড়তা সম্পর্কে আইডিয়া পেয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যাব বল। বল সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি যে যা কোনো একটি বস্তুকে তার অবস্থার পরিবর্তন করতে চায় সেই ধরনের কোনো একটা কিছুকে বল বলা হয়। আচ্ছা, এরপরে বল, মৌলিক বল। মৌলিক বল হচ্ছে যেই বল অন্য কোনো বল থেকে আসে নাই, সে নিজে নিজে হয়েছে বা সে নিজে নিজে উৎপন্ন হয়েছে, সেই ধরনের বলকেই বলা হয় মৌলিক বল। মৌলিক বল তৈরি করতে কোনো বলের কনভার্সেশন দরকার নাই। মৌলিক বলের মধ্যে একটা আছে কি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজ দিকে আকর্ষণ করে। মহাকর্ষ বল কি, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকেই বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের মধ্যে যদি থাকে একটা পৃথিবী আর একটা অন্য যে কোনো একটা বস্তু, তখন সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বলও হচ্ছে একটা মহাকর্ষ বল। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। অনেক সময় এটা তালগোল পাকায় যায় যে অভিকর্ষ বল আবার মহাকর্ষ বল দুইটা কি জিনিস। আসলে দুইটি একই জিনিস। যখনই ওই দুইটা বস্তুর মধ্যে যারা পরস্পরকে আকর্ষণ করছে তাদের মধ্যে একটা যদি হয় পৃথিবী, সেক্ষেত্রে মহাকর্ষ বলটাকে আমরা বলতেছি কি, অভিকর্ষ বল। মনে থাকবে। এরপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। এটা হচ্ছে একটা কি, বিদ্যুতের কারণে হচ্ছে কি বলে, আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের দুই ধরনের বিদ্যুৎ থাকে, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। এই স্থির বিদ্যুৎ বা চলবিদ্যুতের কারণে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা একটু দেখার ট্রাই করি যে এই হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে বোঝাচ্ছি যে এই যে যাচ্ছে, হ্যাঁ, এই যে ইলেকট্রন যাচ্ছে বা হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে, এই যে বিদ্যুৎটা এই যে কুণ্ডলীর মতো করে ঘুরতেছে, হ্যাঁ, এই কুণ্ডলীর মতো করে এই যে ঘুরতেছে, এই ঘোরার কারণে এর চারপাশে একটা এই যে লাল লাল রেখা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের কি, চুম্বক ক্ষেত্র। এই বিদ্যুৎ এখান থেকে প্রবাহ হওয়ার কারণে এটা একটা দণ্ড চুম্বকের মতো কাজ করেছে। এই দণ্ড চুম্বকের মতো কাজ করেছে, যেই বলটাকে বলছি আমরা তড়িৎ চুম্বকীয় বল। চুম্বক ক্ষেত্র কি করে, একটা আরেকটাকে নিজের দিকে আকর্ষণ করে, চুম্বকীয় পদার্থগুলোকে আকর্ষণ করে। আশা করি বুঝতে পেরেছো নাকি। এ হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক বল। এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার চারদিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, মানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেই ধরনের বলকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে খুবই দুর্বল একটা বল। সেটা হচ্ছে যে এটাকে দুর্বল বলা হয় কারণ এটি তড়িৎ চৌম্বক বল থেকে দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। সব থেকে দুর্বল বলটাই হচ্ছে মহাকর্ষ বল। বোঝা গেল? তো মহাকর্ষ বলের মতো এত দুর্বল বল নয়, কিন্তু এটা কিন্তু দুর্বল নিউক্লিয় বল, মানে নিউক্লিয়াসের কারণে যে বলটা, মানে নিউক্লিয়াসের মধ্যে যে বলটা থাকে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তার মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বে কাজ, যে কোনো দূরত্ব থেকে কাজ করে। কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। কি বলছে, মহাকর্ষ বল আর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল এটা যে কোনো দূরত্ব থেকে কাজ করে, কিন্তু এই যে দুর্বল নিউক্লিয় বল এটা খুবই অল্প দূরত্বে। তোমরা সবসময় মনে রাখবা এই অল্প দূরত্বটা কত, এই অল্প দূরত্বটা হচ্ছে 10⁻18 মিটার, মানে খুবই কম দূরত্ব থেকে কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি, এইটা হচ্ছে মহাবিশ্বের সব থেকে শক্তিশালী একটা বল। এই বলকে কেন্দ্র করেই এই যে পারমাণবিক বোমা বলো বা হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে নিউক্লিয় ফিউশন বলো, এইগুলো তৈরি হয়ে থাকে। যেমন আমরা সবল নিউক্লিয় বলটা বোঝার জন্য আগে বুঝতে হবে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস মানে হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস। একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন থাকে তার বাইরে। প্রোটন এবং নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নেই কিন্তু প্রোটনের তো চার্জ আছে। প্রোটনের চার্জ কি, প্লাস। তাহলে প্রোটনের এই প্লাস চার্জ পরস্পরকে কি করে,
বিকর্ষণ করে। কিন্তু অনেকগুলো প্রোটন চার্জ যখন এক জায়গায় থাকে তখন ওরা কি করে, নিজেদেরকে বিকর্ষণ মানে দূরে সরিয়ে দিতে চায়, যার কারণে তারা তো একে অন্যের থেকে আলাদা থাকার কথা। কিন্তু একটা অতি শক্তিশালী বল ওই যে বিপরীতমুখী বলকে ওভারকাম করে তাদেরকে একসাথে ধরে রাখছে ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে খুবই অল্প জায়গায়। এই যে বলটা ওকে ধরে রাখছে, সরি, যেই বলটা ওকে ধরে রাখছে সেই বলটাকে বলা হয় কি বল, সবল নিউক্লিয় বল। ওই বলটা যদি কোনোভাবে আমি কি বলে ছেড়ে দেই তখন কিন্তু বিশাল আকারের একটা শক্তি নির্গত হবে। তো এই কারণেই বলা হয় একে সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। আচ্ছা, এরপর আমরা কি পড়বো, সাম্যতা ও সাম্যতাবিহীন বল। সাম্যতাবিহীন বল হচ্ছে আমরা দুই পাশ থেকে দুইটা বল একই মানে বিপরীত দিকে কাজ করছে এমন দুইটা বল যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, সেটাকে বলা হয় সাম্য বল। যেমন আমি যদি এই কলমটাকে দুই দিক দিয়ে একই ফোর্সে টানি, এটা কোনো দিকে যাবে না, কিন্তু এর উপরে কিন্তু আমার কি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। তাহলে যতক্ষণ বল প্রয়োগ হচ্ছে আমি কিন্তু বাইরে থেকে বুঝতে পারছি না এর উপরে বল প্রয়োগ হচ্ছে কিনা, কারণ দুই পাশের বল সমান। যদি এক পাশের বল বেশি আর এক পাশের বল কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেই পাশে বেশি বল তার দিকে কাজ করবে, তার দিক বরাবর, সে কোন দিকে ফোর্স দিছে বা বল প্রয়োগ করছে সেই দিক বরাবর এইটা অবস্থার পরিবর্তন করবে। যদি এদিকে বল বেশি হয় তাহলে এদিকে চলে যাবে, এদিকের বল যদি বেশি হয় তাহলে এদিকে চলে যাবে। বোঝা গেল? তাহলে সাম্যতা এবং সাম্যতাবিহীন বলটা আমরা বুঝতে পারলাম। দেন হচ্ছে আমাদের এখানে কিছু উদাহরণ আছে। এইটা যখন ঝুলে আছে তখন কি হয়েছে, সাম্য বল। যখন আমি একটু সরাই দিছি তখন অসাম্য হয়ে গেছে, তখন এটা আবার দুলতে থাকবে। এই পাশে একটা বইতে দুই পাশে করে দড়ি বেঁধে যদি দুই পাশে টানি, একই বলে টানলে এটা কোনো দিকে যাবে না, আর যদি একদিকে বেশি বা একদিকে কম হয় তাহলে সে যেদিকে বেশি সেদিকে চলে যাবে। দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে ভরবেগ। ভরবেগ একদম ইজি একটা বিষয়, সেটা হচ্ছে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছি ভরবেগ কাকে বলে, তারা বলতে পারে না, কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার না। ভরবেগ একদম ইজি একটা বিষয়, যেটা সবসময় মনে রাখবা, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভরকে কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি, আর বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এম ভি হচ্ছে আসলে আমার ভরবেগ। তাহলে আমার একটা বস্তুর ভর যদি হয় 10 কেজি আর তার বেগ যদি হয় 2 মিটার পার সেকেন্ড, তাহলে তার ভরবেগ কত হবে, তাহলে তার ভরবেগ হবে 20 মিটার পার সেকেন্ড। 20 কেজি মিটার পার সেকেন্ড, এককটা মনে রাখবা, ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে মিটার, কেজি মিটার পার সেকেন্ড, মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা যদি পরের ইকুয়েশনে চলে যাই, আচ্ছা, এরপর হচ্ছে সংঘর্ষ, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। সংঘর্ষ মানে একটা বস্তু আর একটা বস্তুর সাথে একটা সংস্পর্শে, গতির সংস্পর্শে আসবে, সেটাই হচ্ছে সংঘর্ষ। তাহলে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে দুইটা বস্তু যদি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের মধ্যে ক্রিয়া বল মানে হচ্ছে একজনের আঘাত করছে, আর প্রতিক্রিয়া মানে সে আবার সরে গেছে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে আদি ভরবেগ যদি থাকে দুইজনার, মোট আদি ভরবেগ যদি হয় 100 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে সংঘর্ষের পরেও তাদের মোট ভরবেগ হবে 100 কেজি মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমি আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে মনে করো দুইটা বস্তু, একজনের ভরবেগ আদি ভরবেগ মানে ছিল 40 কেজি মিটার পার সেকেন্ড, আরেকজনের ছিল হচ্ছে 60 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে 40 আর 60 এই দুইটা যোগ করলে কত হয়, অবশ্যই 100 হয়। এরপরে যখন তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন একজনের ভর তো দুজনের সেমই থাকবে,
অথবা ভর চেঞ্জ হয়ে যেতে পারে, একজনের অংশ গিয়ে আরেকজনের অংশের সাথে জোড়া লাগিয়ে গেছে, যেটাই হোক দুজনে যদি ভরবেগ দুইজনের চেঞ্জ হয় তাহলে এমনভাবে চেঞ্জ হবে, মনে করে একজনের হয়ে গেল 50, যার 40 ছিল তার হয়েছে 50 কেজি মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আরেকজনের যার 60 ছিল তারও হয়ে গেছে কমে 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটার যোগফল কত হয়? এই দুইটার যোগফলও অবভিয়াসলি 100 হবে। তাহলে এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো সেক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটা দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে একটা বস্তু m1 আর একটা বস্তু যদি m2 হয়, দুইটা বস্তু একই দিকে m1 এবং m2 বেগ নিয়ে চলছে, যেখানে u1 এবং u2 সরি u1 এবং u2 বেগ নিয়ে চলছে, যেখানে u1 এর বেগ হচ্ছে u2 বেগের থেকে বেশি, মানে u1 গ্রেটার দেন হচ্ছে u2, তার মানে এই পিছনেরটার বেগ তখন বেশি। যদি পিছনেরটার বেগ বেশি হয় তাহলে একসময় গিয়ে পরস্পরকে সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে ওকে পিছন থেকে ধাক্কা দিছে, ওর বেগটা একটু বাড়বে, তাহলে ওর বেগটা একটু বাড়ছে, ওর বেগটা একটু কমে গেছে, তার মানে এর থেকে এর বেগটা বেশি, এর থেকে আবার এর বেগটা কম, এটা হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম, কারণ ও তো পিছন থেকে দিছে, ওরে পিছন দিকে ধাক্কা দিছে, ওরে সামনের দিকে ধাক্কা দিছে, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া বল আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অ্যাজ উই নো, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা সহজেই লিখতে পারি যে এদের আদি ভরবেগ মানে m1 u1, এটার আদি ভরবেগ হচ্ছে m1 u1, এর ভরবেগ হচ্ছে m2 m1 u1 আর m2 u2, এই দুইটার যোগফল। আর এই যে এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে m1 v1 প্লাস m2 v2, তাহলে এই যে ভরবেগ দুইটা, এই দুইটার এইখানের যোগফল আর এই দুইটার যোগফল অবশ্যই কি হবে? সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা কমেন্টে। হ্যাঁ, দেন আমরা চলে যাচ্ছি পরের, নিরাপদ ভ্রমণ, গতি ও বল। নিরাপদ ভ্রমণ, গতি ও বল, আসলে এই জিনিসটা আমরা জানি কিন্তু মানি না, এমন একটা অবস্থা। কিভাবে জানি কিন্তু মানি না? কারণ আমরা একটা জিনিস জানি যে যত গতি তত ক্ষতি। তো আমরা যখন গাড়ি চালাই বা গাড়িতে উঠি বা হচ্ছে কোনো জায়গায় ভ্রমণে যাই, তখন কি করি আমরা? জোরে গাড়ি চালাই। হ্যাঁ, জোরে যদি গাড়ি চালাই তাহলে সেটা যদি হঠাৎ করে ব্রেক করে তখন কি অবস্থা হয়? তখন আমরা সবাই যদি বাসে অবশ্যই ওঠার অভিজ্ঞতা আছে বা গাড়িতে ওঠার অভিজ্ঞতা আছে, যখন গাড়ি একটা গতিতে থাকে তখন কি হয়? জোরে যদি ব্রেক করা হয় তাহলে আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে যাই। এটার কারণ হচ্ছে আমরা যখন গতিশীল থাকি তখন আমাদের মধ্যে একটা গতিজড়তা থাকে, হঠাৎ করে ব্রেক করলে আমরা ওই গতিজড়তার কারণে সামনের দিকে চলে যাই। হ্যাঁ, তো এটার কারণে আমাদের বুঝতে হবে যে আমরা যদি গতি যত কম থাকবে, আমরা এই যে আমাদের একটা সামনের দিকে হেলে পড়ার বা হচ্ছে এই যে গতি জড়তা আমাদের কম থাকবে। আর যদি আমাদের গতি বেশি থাকে তাহলে আমাদের প্রতি বলটাও বেশি অনুভূত হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বস্তুর উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর উপর বলের প্রভাব কি? বস্তুর উপরে বল প্রয়োগ করলেই শুধু তার অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটতে চায়, বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বোঝা গেল? এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। যেমন আমরা এখানে যদি সেম জিনিস আবার দেখতে চাই, তাহলে বস্তুর আমি কি করতেছি? হ্যাঁ, প্রথম অবস্থায় যদি দেখি এই যে একটা প্লেনে কি আছে, এখান থেকে যদি আমার এদিকে বল প্রয়োগ করি তাহলে কি হচ্ছে? ও সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্লেনের কি হয় বা হচ্ছে জেট বিমান যেটাকে বলা হয়, এটার পিছন থেকে যখন ফুয়েল পুরে পিছনের দিকে বল প্রয়োগ করে, ও পিছনের দিকে ধাক্কা দিলে তো ও সামনের দিকে চলে যায়। তো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমি যদি অন্যভাবে চিন্তা করি তাহলে এই যে, হ্যাঁ, কিভাবে হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই যে আমাদের বিমানগুলো কিভাবে সামনের দিকে আগাচ্ছে, হ্যাঁ, বা রকেটগুলো কিভাবে আগাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি এই এভাবে, হ্যাঁ,
তো এই হচ্ছে আমার ভরবেগের বা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আমি যেমনটা বলতেছিলাম, তাহলে এখন ইকুয়েশন যদি তৈরি করতে চাই তাহলে ধরা যাক কোনো একটা বস্তুর আদি বেগ ছিল ইউ এবং টি সময় পর সেই বেগ পরিবর্তিত হয়ে বেড়ে বা কমে হয়েছে ভি, কাজেই ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ। তাহলে এমভি মাইনাস এমইউ আমরা একটা জিনিস জানি যে ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তনটা আছে তাকে সময় দ্বারা ভাগ করলেই আমরা কি পাই ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা যদি একে সময় দ্বারা ভাগ করি সেখান থেকে এম কমন যাচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা আগের অধ্যায়ে পড়েছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে কত, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইটার পরিবর্তে আমরা এ বসাতে পারি, তাহলে আমরা পাচ্ছি কি এম এ। তাহলে এম এ মানে কি, বস্তুর উপরে বল প্রয়োগের কারণেই তো আমার এই পরিবর্তনটা হয়েছে। তার মানে আমরা বলতে পারি, আচ্ছা আমরা পরের চ্যাপ্টারে যাই। এই যে ইকুয়েশনটা, সুতরাং প্রয়োগ করা বল যদি এফ হয় তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি এফ ভেরিজিয়াস এম এ, যেখানে আমরা লিখতে পারি কি এফ ভেরিজিয়াস এম এ। তাহলে এই যে একটা সমানুপাতিক চিহ্ন আছে, এখানে যে একটা সমানুপাতিক চিহ্ন আছে, সেই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমাদের কি করা প্রয়োজন, একটা ধ্রুবপদ আর একটা হচ্ছে ইকুয়ালস টু, এই জিনিসটা আনতে হবে। এই দুইটা জিনিস আনতে হয়েছে কিসের জন্য আমাদের, এই দুইটা জিনিস আনতে হয়েছে এই সমানুপাতিক চিহ্নটাকে রিমুভ করার জন্য, কে এবং এম এ। তাহলে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যেটার মান হচ্ছে কিভাবে, যদি 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করে 1 কেজি ভরের মানে এম ইকুয়াল টু যদি 1 হয়, 1 কেজি ভর বা 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে 1 নিউটন মানে এফ ইকুয়াল টু 1 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় সেক্ষেত্রে কে ইকুয়াল টু কি লিখতে পারি, সেক্ষেত্রে কে ইকুয়াল টু লিখতে পারি আমরা 1। ঠিক আছে, তাহলে কে এর মান যদি আমি এখানে বসাই তাহলে আমরা কি পাই, এফ সমান সমান এম এ। বোঝা গেল? তাহলে আমাদের ইকুয়েশন মূলত কি হবে, এফ সমান সমান এম এ। এটা কোন সূত্র থেকে এসেছে, তাহলে আমাদের যদি বলা হয় যে প্রমাণ করো বা দেখাও নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে এফ সমান সমান এম এ, তাহলে আমরা কি দেখাতে পারবো? অবশ্যই পারবো। আমরা এইমাত্র তো শিখলাম যে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা কি পাইলাম এম এ। এম এ থেকে আমরা কি আসবে, এফ ইকুয়াল টু এম এ। আমরা কিভাবে প্রমাণ করছি, আমরা এই ইকুয়েশনের মধ্যে সেটা বুঝিয়েছি। ইনশাল্লাহ তোমরা পারবে। তো আমাদের এখানে কিছু উদাহরণ আছে, আমরা উদাহরণের অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। এরপর হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজ দিকে আকর্ষণ করে এবং এই যে আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা আমি যদি আবার একটু রিপিট করি, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মহাবিশ্বের যদি দুইটা বস্তু থাকে, এই একটা বস্তু এই একটা বস্তু, প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। যদি M1 M2 হয়, হ্যাঁ, তাহলে এই দুইটা বস্তু তাদের নিজেকে প্রত্যেকে তাদের নিজের দিকে আকর্ষণ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি, তাহলে আমরা বলতে পারি যে মহাবিশ্বের যে দুইটা বস্তুকণা পরস্পরকে তাদের নিজেদের দিকে আকর্ষণ করে। সেই সূত্রটা কি দাঁড়ায়, আবার একটু সংজ্ঞাটা বলি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মানে এফ ভেরিজিয়াস এটা, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/d²। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যার ইকুয়েশন হচ্ছে এটা। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি দুইটা কম্বাইন করে M1 M2 ডিভাইডেড বাই d²। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মহাকর্ষে বলের সূত্র। আচ্ছা,
এরপরে আমরা যদি দেখতে চাই কিভাবে আসছে, এই যে মহাকর্ষ বলের সূত্রে এফ আমরা লিখেছিলাম কি এফ ভেরিজিয়াস m1 m2/d², এখানে দিছে r²। কথা কিন্তু সেম, আর ধরছি কি আমি ডি ধরছিলাম দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এখানে ওরা ধরছে কত আর, কথা কিন্তু একই, ডি এর জায়গায় আর। এরপরে আমার এখানে ইকুয়েশনটা ছিল এফ ভেরিজিয়াস m1 m2/d² বা r²। এখন এই ভেরিজিয়াস চিহ্ন ওঠানোর জন্য আমাদের কিসের প্রয়োজন, একটা ধ্রুবক আর একটা সমান সমান। তাহলে আমরা ধ্রুবকটা কি আনছে, ধ্রুবকটা আনা হয়েছে জি, হ্যাঁ, আর আনছি একটা কি সমান সমান। তাহলে আরেকটা সমান সমান আনছি। তাহলে এই জি এর মান কত, জি এর মান হচ্ছে এটা, জি কে কি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে বড় হাতের জি। আর ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ, সরি, জি ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, বড় হাতের জি যদি আমি এখানে লিখি বলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে এটা মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আর যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হয় পৃথিবী, সেক্ষেত্রে আমরা একটা এম কে বড় এম আর একটা এম কে ছোট এম হিসেবে লিখতে পারি, এবং মধ্যবর্তী দূরত্বকে আমরা বড় আর দ্বারা লিখতে পারি। বড় আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, যদি পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু থাকে সেইটার সাথে পৃথিবীর যে আকর্ষণ বল সেটা হবে এই সূত্র, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বড় হাতের আর। বোঝা গেল। সেখান থেকে আমরা জি এর মান, এই যে জি অভিকর্ষ ত্বরণের মান কিভাবে বের করলাম, দেখো আমরা সবাই জানি এফ সমান সমান এম এ, তাই না, এফ সমান সমান এম এ। তাহলে এই এ হচ্ছে কি ত্বরণ, তাহলে সেই ত্বরণটা যদি হয় অভিকর্ষজ ত্বরণ, তখন কি হয় এফ সমান সমান আমরা কি লিখতে পারি এম জি, আর এফ সমান সমান আমরা এইমাত্র কি পাইলাম এটা পাইলাম, তাই না। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, এখান থেকে এই এম গেল বাদ, তাহলে জি ইকুয়াল টু কি রইল, জি বড় হাতের এম বাই আর স্কোয়ার। তাহলে জি এর মান কত আর এম এর মান কত, এই এম এর মান হচ্ছে এটা, পৃথিবীর ভর 5.98 × 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 × 10⁶ মিটার। এই মানটা যদি আমি এখানে বসানো হয় তাহলে জি এর মান কত আসবে, তাহলে জি এর মানটা আসবে, দেখো জি এর মানটা আসবে 9.8। এই জি এর মানটা বিভিন্ন, পৃথিবীর যেহেতু পূর্ণ গোলক নয়, পৃথিবীর আকারটা কেমন, পৃথিবীর আকারটা একটু উত্তর মেরু আর দক্ষিণ মেরুটা একটু চাপা আছে, তাই না। তাহলে এই কেন্দ্র থেকে এখানে দূরত্ব, এখানে দূরত্ব, এখানে দূরত্ব সেম না, যেহেতু দূরত্বের উপর নির্ভর করে যে এটার মানটা, সেহেতু দূরত্ব যেহেতু এক এক জায়গায় এক এক রকমের, সেহেতু এটাও কনস্ট্যান্ট না, এক এক জায়গায় এক এক রকমের। এটা ধরা হয়েছে বিষুবীয় অঞ্চলে। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যে জি এর মানটা কনস্ট্যান্ট না, মানে অভিকর্ষজ ত্বরণের মান কনস্ট্যান্ট না, এটা পরিবর্তনশীল। আচ্ছা, এরপরে আমাদের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে করে ফেলবো। তো আমরা নিউটনের তৃতীয় সূত্রে চলে যাই। নিউটনের তৃতীয় সূত্র কি, একদম আমরা এটা সবাই জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখতে চাই, সেক্ষেত্রে আবার সেম একটা জিনিস চলে আসে, যে আমরা যেমন এই বস্তুটা এটা একে আকর্ষণ করছে বা হচ্ছে একটা আঘাত করেছে, তো ও পিছনের দিকে চলে গেছে, এ ও পিছনের দিকে চলে গেছে। হ্যাঁ, আমরা যদি আরেকটা জিনিস দেখতে চাই, আবার যদি একটু প্রথম থেকে দেখতে চাই, তাহলে কি হলো, ওকে ধাক্কা দিলাম সামনের দিকে, আমি কিন্তু পিছনের দিকে চলে আসলাম। আমি যদি আরেকটা জিনিস দেখতে চাই, দেখো এক্ষেত্রে কি আছে, পিস্তলের ক্ষেত্রে দেখো, পিস্তলে যদি আমি এই যে ট্রিগারটা আমি মারলাম, বুলেট সামনের দিকে চলে গেল, পিস্তলটা কিন্তু পিছনের দিকে চলে আসছে, তাই না। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যেগুলো আমরা স্লো মোশনে দেখতে পাই। কিন্তু আমরা যদি নৌকা থেকে লাফ দেই, সেক্ষেত্রে কি হয়, আমরা যাই সামনের দিকে আর নৌকা কিন্তু পিছনের দিকে চলে যায়। এই অভিজ্ঞতাটা আমরা যারা নৌকায় চড়েছি আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা তখন কিন্তু চিন্তা করিনি এটা আসলে কিভাবে আসলো, এটা কার ল, কোথা থেকে কি। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এ হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে সেটার একটা আলোচনা। তারপরে আমরা যদি পরের টপিকে চলে যাই, সেগুলো হচ্ছে ঘর্ষণ বল, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে।
আমাদের জীবনের প্রেক্ষাপটে ঘর্ষণ বলের মাহাত্ম্য অপরিসীম। যদি ঘর্ষণ বল না থাকতো আমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে টিভিতে এখানে মাউন্ট অবস্থায় থাকতে পারতো না, সব কিছু কিন্তু নিচে পড়ে যেত। ঘর্ষণ বলটা কি, সে একটা জায়গায় তাকে কোনো একটা বস্তুকে আটকে রাখতে সাহায্য করে। এটা যদিও একটা বিপরীতমুখী বল, তবুও ঘর্ষণ বলটার মাহাত্ম্য অনেক অনেক বেশি। যেমন এখানে যদি ঘর্ষণ বলটা দেখতে চাই তাহলে দেখবা যে কোনো একটা সারফেসে যদি আমি একটা জিনিস একটু এভাবে করে রাখি তাহলে ও কিন্তু কি হয়, পড়ে যায়, কিন্তু অত জোরে পড়ে না। এখন পর্যন্ত পড়ছে না, এরপরে পড়া শুরু করছে, কিন্তু অত জোরেও পড়তেছে না, তাই না? দেখছো ও কিন্তু কি করছে, এটা সারফেসে ছিল, আবার যদি দেখা ট্রাই করি এই কতখানি উপর করছে, তো তাও ও কিন্তু চলছে না। কিসের কারণে? ঘর্ষণের কারণে। পরে যখন একটা ফোর্স পাইছে তখন সে সামনের দিকে চলে আসছে। এখন এই ঘর্ষণ বল কত প্রকার, এই ঘর্ষণ বলটার একটা প্রকারভেদ। ঘর্ষণ বলটা কি আসলে সংজ্ঞাটা এখনো বলিনি। ঘর্ষণ বলের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা বলের বিরুদ্ধে বিপরীতমুখী যে বল কাজ করে সেটাই হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের বিভিন্ন প্রকারভেদ আছে। ঘর্ষণ বলের প্রকারভেদের মধ্যে হচ্ছে স্থিতি ঘর্ষণ। কোনো একটা স্থির বস্তু, কোনো একটা স্থির বস্তু যখন একটা পৃষ্ঠের উপরে থাকে তখন তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। ও কোনো দিক নড়তে চড়তেছে না, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। আবার এই যে একটা স্থির বস্তু এই স্থির অবস্থায় আছে, কোনো দিক যাচ্ছে না, এটা হচ্ছে তার স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। দেন যদি আমি দেখি গতি ঘর্ষণ, তাহলে গতি ঘর্ষণ কি হচ্ছে, ও কিন্তু একটা পর্যায়ে চলে আসবে নিচে। যখন চলে আসবে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। গতিশীল অবস্থায় সে একটা এই যে গতি গতি হইলো, তাহলে এটা হচ্ছে গতি ঘর্ষণ। তারপরে একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত মানে হচ্ছে চাকা যখন ঘোরে তখন এই যে অংশটা, কি হয়, এই অংশটা একটা ঘর্ষণের তৈরি হয়। এই যে ঘর্ষণের তৈরি হওয়ার কারণে সেই চাকাটা সামনের দিকে যায়। যখন ঘর্ষণ বলটা পায় না, দেখা যায় যে অনেক সময় চাকা কিন্তু কাদার মধ্যে পড়ে গেলে পিছলে যায়, কারণ ওই যে ঘর্ষণ বা ফ্রিকশনটা সে কিন্তু পায় না, বিধায় চাকাটা এক জায়গা থেকে ঘোরে। যখন ফ্রিকশনটা যত বেশি হয় তার গতি তত বেশি বাড়ানো যায়। বোঝা গেল? তাহলে এই আমাদের আরো কিছু ঘর্ষণ আছে। সেই ঘর্ষণটা কি, সেটা হচ্ছে এই যে কি ঘর্ষণ, প্রবাহীর ঘর্ষণ। প্রবাহী কি, যা প্রবাহিত হতে পারে। তরল এবং বায়বীয় পদার্থকে বলা হয় প্রবাহী। তাহলে এই তরল এবং বায়বীয় পদার্থের মধ্য থেকে যখন কোনো একটা বস্তু চলাচল শুরু করে তখন যে একটা বিপরীতমুখী বাধা পায় সেটাকে বলা হয় কি, প্রবাহীর ঘর্ষণ। যেমন প্রবাহীর ঘর্ষণের ফলে প্যারাশুট নিয়ে যখন আমরা নিচে পড়ি তখন কি হয়, ওই প্রবাহীর ঘর্ষণের কারণে আমাদের গতিটা কমে যায়। গতিটা কমে যাওয়ার কারণে আমরা সেফলি নিচে ল্যান্ড করতে পারি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো গতির উপর ঘর্ষণের প্রভাব কি, গতির উপরে ঘর্ষণের একটা প্রভাব আছে। যদি ঘর্ষণ বলটা না থাকে তাহলে ওই যে টায়ার যে সামনের দিকে আবর্ত হচ্ছে, তাহলে কিন্তু ওই টায়ারটা সামনের দিকে আবর্তিত হতো না। না হলে কি হতো, গতিশীল অবস্থা তৈরি হতো না, এক জায়গায় পিছলে যেত। আমাদের পিচ্ছিল কোনো পদার্থের উপরে যেখানে ঘর্ষণ বলটা কাজ করে না, বা হচ্ছে একদম মসৃণ কোনো তলে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করে না, সেক্ষেত্রে গ্লাসের উপর থেকে যদি আমরা হাঁটতে চাই তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়। আমরা দেখি যে বিভিন্ন টাইলস ফ্লোরে আমাদের হাঁটতে, মানে শু পরে বা সমান কোনো একটা জুতো পরে যার তলাটা সমান, যেখানে ঘর্ষণ বলটা খুবই কম, আমাদের কিন্তু হাঁটতে অনেক সমস্যা হয়। আমরা যদি জোরে একটু হাঁটি, দাঁড়াতে গেলে আবার সমস্যা হয়। ওই যে গতিটা পাই না বা ঘর্ষণটা পাই না, যার কারণে আমরা একটু প্রবলেমে পড়ে যাই। যেমন এই যে টায়ারের পৃষ্ঠে দেখবে এরকম খাস কাটা আছে অনেক। কেন থাকে? কারণ ওই যে ঘর্ষণটা, ওই যে ফ্রিকশনটা বেশি পাওয়ার জন্য, যত রাফ সারফেস হবে ঘর্ষণটা বেশি পাওয়া যাবে, যার কারণে এইটা থাকার কারণে কি হয়, ও ব্রেক করলেও সুন্দর মতো জায়গায় দাঁড়ায় থাকে। আর যদি গতিশীল হতে চায় তাহলে মানে দ্রুত গতিশীল হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু সবসময় কিন্তু আমরা গতি আবার ওই কি বলে, ঘর্ষণটা বাড়ানো ট্রাই করি না। কখনো কখনো আমরা ঘর্ষণ কমানোরও ট্রাই করি। যেমন চাকা যখন রাস্তায় থাকে, রাস্তার সংস্পর্শে থাকে, তখন আমরা চাই একটু ফ্রিকশনটা বেশি থাকুক। কিন্তু চাকার ঘোরে কিভাবে, চাকার মধ্যে থাকে কি, চাকার মধ্যে থাকে হচ্ছে বিয়ারিং। এই যে বিয়ারিং কিভাবে কাজ করে, সে ঘর্ষণটা কমানোর জন্য কাজ করে। এই বিয়ারিংটা যদি তোমরা দেখো যে এই বিয়ারিং এর এই যে সাইডটা আছে, এই যে বিয়ারিং এর সাইডটা আছে, এর মধ্যে কি আছে, ছোট ছোট বল আছে। এই বলগুলোর কি হয়, এই বলগুলো, এই যে বলগুলোর এই যে টাচ পয়েন্ট খুবই কম থাকে। টাচ পয়েন্ট যত কম থাকবে
ঘর্ষণের এরিয়া তত কম, ঘর্ষণের এরিয়া যত কম ঘর্ষণ বলটাও তত কম, তাই না? তো ঘর্ষণের বলটা কমানোর জন্য আমাদের এখানে এই যে কি ব্যবহার করা হয়, বিয়ারিং এর মধ্যে এই যে ছোট ছোট বলের ব্যবহার করা হয়, বলের অল্প একটু জায়গা, হ্যাঁ, এই বলের অল্প একটু জায়গা শুধু আমার এই দুই পাশে লাগানো আছে, যার কারণে আমাদের ঘর্ষণ বলটাও কমে। এই বিয়ারিংটা লাগানো থাকে কোথায়? এই যে বেয়ারিংগুলো লাগানো থাকে কোথায়? আমার বেয়ারিংগুলো লাগানো থাকে হচ্ছে চাকায়, চাকার মধ্যে, চাকা এবং এই যে চাকার এই ভিতর সাইডে, হ্যাঁ, এই ভিতর সাইডে বেয়ারিংগুলো থাকে, যার কারণে এখানে ফ্রিকশনটা কম হয়, যার কারণে চাকাটা স্মুথলি ঘুরতে পারে। কিন্তু এই চাকা যেটা সারফেসে আছে, যেটা রাস্তার সাথে আছে, এইখানে দেখো চাকার অবস্থা কি, চাকায় অনেক খাস কাটা আছে, যার কারণে এটা সুন্দর মতো ঘর্ষণটা পাচ্ছে। তার মানে অ্যাট এ টাইম এই চাকার ভিতরে যে বেয়ারিং লাগানো আছে সেখানে আমি ঘর্ষণটা কমাই দিচ্ছি, আর যেটা সারফেসে আছে বা রাস্তায় আছে সেখানে আমরা কি করতেছি, সেখানে আমরা ঘর্ষণটা বাড়ানোর জন্য ওখানে আরো রাফ করতেছি। বোঝা গেল? ঠিক আছে, তো আজকে আমরা বেশি আর আগাবো না, বা আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করতে চাচ্ছি। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য কেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো অন্য কোনো ক্লাসে আমরা এই চ্যাপ্টারের গণিত বা ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।